Show. নমস্কার, রেপুটেড টিভি ত্রিপুরার দ্য নক টক শো না বলা কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই এপিসোডে অংশ নিয়েছেন বিজেপির ডক্টর দিলীপ দাস। আপনারা জানেন যে ইতিমধ্যেই আমরা এই যে আমাদের নতুন টক শো দ্য নক টক শো না বলা কথা, অর্থাৎ রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কিংবা এ রাজ্যের যারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত সেই ব্যক্তিত্বদের আমরা এই আলোচনায় তাদের সঙ্গে আমরা অংশগ্রহণ করব এবং আপনাদের সামনে তুলে ধরব তাদের কাছ থেকে তাদের জীবনের না জানা অনেক বিষয়, না জানা অনেক কথা। আজকের আমার এই এপিসোডে আমরা যার সঙ্গে রয়েছি ইতিমধ্যে আমি দিলীপ দাস, উনাকে আমার এই টক শোতে স্বাগত জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ। দিলীপবাবু, আজকের যে আমাদের যে বিশেষ একটি টক শো ইতিমধ্যেই আমরা শুরু করেছি, দ্য নক টক শো না বলা কথা। আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাজনীতিতে আপনার অংশগ্রহণ, আপনি পেশায় চিকিৎসক। আমরা প্রথমেই সেই জায়গা থেকে শুরু করি। আপনি পেশায় চিকিৎসক এবং কিভাবে রাজনীতিতে আসা এবং প্রথম কখন মনে হয়েছিল যে আপনি রাজনীতি করবেন? আমার মনে হয় আমাদের যে জীবনের যে চক্রটা চলে, এটা সবকিছু যে আমাদের ইচ্ছা মতো চলে সেরকম নয়। সে ভাগ্যচক্র বলি বা পূর্ব নির্ধারিত যদি কোনো কর্মসূচি থাকে, এইরকমই ঘটে থাকে। তাহলে আমার রাজনৈতিক সচেতন বা কলেজ জীবনে এই ছাত্র সংসদ এইগুলি নিয়ে যখন ডাক্তারি পড়ি তখন এইগুলির সাথে যুক্ত ছিলাম। পরবর্তী সময় যখন ত্রিপুরা হেলথ সার্ভিসে জয়েন করি, তো সেই সময়টায় 1982-তে আমরাই প্রথম, অনেকেই ছিল তখন, অল ত্রিপুরা জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন আমরা তৈরি করি। সেটা তখন একটা গ্রেড 5 যেটা ছিল সেটাকে জুনিয়র ডক্টরস বলা হতো, আর গ্রেড 4 থেকে ডেজিগনেশনটাই সিনিয়র ডক্টরস ছিল। তারপরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, আমাদের যে অল ত্রিপুরা যে গাইনোকোলজিক্যাল যে সোসাইটি, এগুলো সবগুলোর সাথে বা কখনো কোনো সামাজিক কাজের সাথে সবকিছুর সাথে জড়িয়েছিলাম। তো হয়তো একটা রাজনীতির একটা বীজ কলেজ জীবন থেকেই এই বিভিন্ন কার্যক্রম বা বিভিন্ন ছাত্র আন্দোলন এগুলোর ভেতর থেকেই হয়তো একটা ছিল। আর সেটা পরবর্তীকালে যখন, তাছাড়া আমার একটা সময় আমি পেপারে অনেকগুলো আর্টিকেল আমি লিখতাম, সে অনেক রকম, সেটা চতুর্থ যেটা স্তম্ভ সেটাতেও আমার লেখা বেরোতো, বা এমনিও লিখতাম। এগুলো নিয়েও যারা রাজনৈতিক মহল বা সাহিত্যিক মহল তারা আমাকে জানতো এইসব ব্যাপারটা নিয়ে। এবং মূলত যেখানে যে জায়গাগুলো ভুল হচ্ছে বা অ্যান্টি এস্টাবলিশমেন্ট বলা চলে, সেইগুলির ব্যাপারে লোকের যে অসুবিধাগুলো আছে সেইগুলো বা প্রশাসনিক কোথায় ত্রুটি বিচ্যুতি হচ্ছে সেইসব ব্যাপার নিয়ে আমি অনেক সময় পত্রিকায় লিখেছি। সেই সব ব্যাপারে তো পলিটিশিয়ানদেরও নজরে আমি এসেছি। তো কখন কিভাবে এই দেশলাইয়ের কাঠিতে আগুন লেগেছে সেটা আমি সঠিক বলতে পারবো না, হয়তো দীর্ঘদিন ধরে একটা প্রস্তুতি চলছিল। না, আপনাকে যেরকম রাজ্যের মানুষ দেখেছে বা আমিও আপনাকে দেখেছি যে আপনি আম আদমি পার্টি, অরবিন্দ কেজরিওয়ালের যে পার্টি, আম আদমি পার্টির হয়েও আপনি কাজ করেছেন কিছুদিন। তখন আপনাকে মূলত সেই সময় দেখা গিয়েছে যে রাজনীতিতে প্রকাশ্যে বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে বা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে। তখনই কি আপনি সরাসরি প্রত্যক্ষ রাজনীতিতে এই চিকিৎসা জগতের পাশাপাশি রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন নাকি তার আগে থেকেই? না, আমি তো বললামই যে সেটা প্রায় আমরা যখন একটু কনসাস হয়েছি বা বুঝতে শিখেছি 60-এর শেষ দিকে বা 70-এর প্রথম দিকে, তখন কিন্তু ভারতবর্ষে বা পৃথিবীর মধ্যে অনেক জায়গায়, বিশেষ করে পশ্চিমবাংলা কেন্দ্রিক বা বিহার, সাঁওতালবাড়ি, এইগুলিতে তখন কিন্তু একটা নকশাল আন্দোলনের ভীষণভাবে একটা
আন্দোলন চলছিল আমরা যখন কলেজে সেই সময় আমি কলকাতাতে পড়তে যাই 70 সালে। তখন প্রেসিডেন্সি কলেজ বা বিভিন্ন মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজে খুব ভালো ভালো ছেলেরা। তো আমরা দেখছি তখন আপনারা নিজেই বুঝতে প্রেসিডেন্সি কলেজের ছেলেরা কিরকম। আমিও ঘটনাক্রমে প্রেসিডেন্সি হোস্টেলের এটা শিয়ালদে একটা হোস্টেলে থাকতাম, সেখানে ছিলাম। তো তখনই তো আমাদের তো কিছুটা যে রাজনৈতিক পরিস্থিতি দেখা শোনা বা কিছুটা আস্তে আস্তে তো ছিল তখন সচেতন। তারপর ত্রিপুরাতে যখন আসলাম চাকরি নিয়ে, তো সেখানে তখন বামফ্রন্টের শাসনকাল চলছে। জয় জয়কার বামফ্রন্ট। 82 সালে এরকমটা বিভিন্ন দিকে আন্দোলন, সে ছাত্র হোক বা কর্মচারী হোক, সবসময় সিপিএম তো এরকমই একটা সবসময় কিছু মানে করতে থাকতো। আর সেই পরিপ্রেক্ষিতে যখন একটা 2013-14 সালে যখন আমি বামপন্থীদের যারা তখনকার সরকারে তাদের বিরুদ্ধে আমি অনেক লেখালেখি করেছি। 2013 নির্বাচনের আগে তো প্রচুর আমার আর্টিকেল মানে লেখালেখি ছিল, প্রথম পাতায় বেরোতো, চতুর্থ পাতায়, তারপর শেষ পাতায়, এরকম ভালো ভালো লোকেশনে বেরোতো। বিশেষ করে তখন যে ওদের বিভিন্ন বিচ্যুতিগুলো সেগুলো নিয়ে লেখা হতো। সেই পরিপ্রেক্ষিতেই তো এই আসলো, আম আদমি পার্টি আসলো, বা তখন যে যিনি ছিলেন মানে অরবিন্দ কেজরিওয়াল বা আমাদের যে আইপিএস কিরণ বেদি তারা, বা কিংবা যে সুপ্রিম কোর্টের যেমন লয়ার, তো তারা একটা বিরাট একটা ইন্টেলেকচুয়াল গ্রুপ তখন, কিন্তু অরবিন্দ দুর্নীতির বিরুদ্ধে তারা, হ্যাঁ তখন এটা আওয়াজ। আর বিশেষ করে তখন ওরা যে কথাগুলো বলতো আর কি, বিশেষ করে অরবিন্দ কেজরিওয়াল যেসব কথাবার্তা বলতো, প্লাস নিজেও একজন আইআইটিয়ান, ইকোনমিক সার্ভিসের একটা কেরিয়ার, তারা যখন কথাগুলো বলতো তখন ইনফ্লুয়েন্সড হওয়ার মতো যে প্রশাসন পেলে এই করবে, সিকিউরিটি নেবে না, অনেক কিছু। তো সেগুলো আপনাকে উদ্বুদ্ধ করে, সেগুলো প্রভাবিত তো হয়েছে, মানে ওইটা থেকেই যে একদম আমি রাজনীতিতে এসেছি প্রভাবিত হয়েছে। সেই সময় আমার খুবই পরিচিত ছিল ডক্টর সলিল সাহা। ডক্টর সলিল সাহা এখন মারা গেছে। সে আর আমি তখন আমরা একই সাথে সাব ডিভিশনাল হসপিটালে সেখানে কাজ করতাম। তো ওই একদিন আমার এখানে আসলো আমার জুনিয়র, এটা রবীন্দ্র এই যে ইয়েটা আপনাদের ওই হলটা যেটা আপনাদের সাংবাদিকদের যে হলটা IMA হাউসের পাশে, এখানে একটা মিটিং বা একটা পথসভার মতো ছিল। তখন আমাকে বলল যে দিলীপ দা চলেন এখানটায় যাবেন। ওই শুরু আর কি ওর সাথে। আবার তখন মণিপুর থেকে একজন ছিল, অবজারভার ত্রিপুরা দেখার, আরো অনেকে ছিল তখন, বা অনেকে আসতো, তাদের আসতো। কিন্তু পরবর্তী সময় যখন বাইরে থেকে যে সমস্ত লোক বা লিডারশিপ আসতো, এদের অ্যাটিচিউড, ওদের কথাবার্তা, ওদের খাওয়া দাওয়া, চলন বলন সবগুলো দেখলাম যে অরবিন্দ কেজরিওয়াল যে কথাগুলো বলছে আর ওদের নেতৃত্ব যারা আসে এখানে দল সংগঠন করতে, একদম বিরাট বড় ফারাক। তো এটা বেশি দিন না, বোধহয় মাস, 2 মাস বা 3 মাসের মতো আমি ছিলাম, যদিও কোনো মেম্বারশিপ আমার নেওয়া হয়নি। মেম্বারশিপ প্রথম নেওয়া যেটা, সেটা ভারতীয় জনতা পার্টিতেই। আচ্ছা, মানে আম আদমি পার্টিতে অংশগ্রহণ করার পর 2-3 মাসের মধ্যে আপনি লিড করেছিলেন। এখানে আমি বিজেপিতে আমি জয়েন করলাম 2015 সালের 27শে মে। তখন আমার এখানে এসেছিলেন সুনীল দেওধর এসেছিলেন, আর আমাকে দিয়ে ওই মেম্বারশিপ ড্রাইভ যেটা শুরু হয়েছিল, সেখানে ছিলেন তখন যে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তখন সর্বানন্দ সোনোয়াল। তো আমাকে দিয়ে আমার বাড়ি থেকে সর্বানন্দ সোনোয়াল এখানে আসলেন, আমার এখানে পার্টিতে যোগদান করালেন। ছিলেন সুনীল দেওধর, ছিলেন বিপ্লব দেব, তখন প্রেসিডেন্ট তখনও হয়নি, পরবর্তী সময় এদের প্রেসিডেন্ট। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টির 1 বছর পূর্তি 27শে মে 14তে হয়েছিল। তো 27শে মে 2015-তে আমার বাড়িতেই, এটাই আমার প্রথম পার্টি মেম্বারশিপ।
আপনার রাজনৈতিক বিষয়টা একটু জানলাম। এবার যেটা আপনি বলছিলেন যে দীর্ঘদিন আগে থেকেই বিভিন্নভাবে লেখালেখি করতেন বা রাজনৈতিকভাবেও লেখালেখি করতেন। ছাত্র জীবনে আপনার হবি কি ছিল? ধরুন লেখাপড়াতে নিশ্চয়ই আপনি ভালো ছাত্র ছিলেন, পাশাপাশি যেহেতু আপনি বলেছেন যে পরবর্তী সময়ে লেখালেখি করতেন, নিশ্চয়ই সেটা ছাত্র জীবন থেকে আপনার সেই ইচ্ছার জন্ম হয়েছিল বা লেখালেখি করা বা আবৃত্তি করা এই ধরনের সেই স্মৃতিগুলো কি কিছু মনে করে, মানে কিভাবে কি ছিল? আমার প্রথম যে লেখাটা বেরোয় সেটা হচ্ছে স্কুল ম্যাগাজিনে। আমি তখন কৈলাসরে RKI তে পড়াশোনা করি। আচ্ছা। তো ওখানে আমার এই এক ক্লাসমেট ছিল, খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পরবর্তী সময়ে TCS হয়েছিল, কুতুব আলী। আচ্ছা। তো সেই আমাকে উদ্বুদ্ধ করে স্কুল ম্যাগাজিনে প্রথম আমার একটা কবিতা রবীন্দ্রনাথের উপরে লেখা হয় আর কি, এইটা। আর খেলাধুলার ব্যাপারে ফুটবলটাই আমার প্রিয় ছিল। আমি যখন ফটিকরাই স্কুলে আমার তো মানে আপনার জন্মস্থান কোথায়? জন্ম পূর্ব পাকিস্তানে তো। আচ্ছা। পরবর্তী সময় আমি 64-এ একটা দাঙ্গা হয়েছিল, তখন আমাদের বাড়িটা ফটিকরায়ের বাড়িটা বাবা 62-তেই কিনে রেখে দিয়েছে। ফটিকরায়ে আপনি বড় হয়েছেন? স্কুলিংটা না, স্কুল আমার এটা অনেক 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 স্কুল। ফটিকরাই স্কুলে পড়াশোনা করেছি, কৈলাসরে RKI কিছুদিন পড়াশোনা করেছি, সেখান থেকে আমি নেতাই স্কুলে হায়ার সেকেন্ডারি। আপনার বাবা চাকরিজীবী ছিলেন কি? না, আমার বাবা ছিলেন ডাক্তারি করতেন। উনি একই ধারে, ওরা পূর্ব পাকিস্তানে এর তখন ঢাকাতে, সিলেটে, ওই জায়গায়। উনি হোমিওপ্যাথিতেও মানে MB করেছিলেন, আবার তখন LMF একটা ছিল, ওইটা করেছিলেন। পরে প্র্যাকটিসই করতেন, মূলত অ্যালোপ্যাথিক প্র্যাকটিস করতেন। এটা কি মানে ওই আপনার বাবার প্রফেশনের কারণেই আপনারা রাজ্যের মানে বিভিন্ন জায়গায় এটা তো একটা প্রভাব আছে, কিংবা এটা এই যে এটা ডাক্তারি একটা প্রফেশন, সেখানে আমার বাড়িতেই যেটা আছে আমি দেখতাম লোকজন আসতো। বাবাকে পাকিস্তানে তো ওরকমই বলতো, পূর্ব পাকিস্তান যেটা বলছি, ডাক্তার সাহেব বাবু এখানে হয়, কিন্তু পূর্ব পাকিস্তান মুসলিম এতে এলাকায় সাহেবই আমরাও বলি, ওদেরকে বলতে গেলে সাহেব বলি, আলী সাহেব বা অমুক এরকম ভাবে বলা হয়। তো এটা তো একটা মানে প্রভাব তো আছে বাবের। আপনার এই যে বলছেন যে পূর্ব পাকিস্তানে আপনার জন্ম, সেই ছোটবেলার কোনো কাহিনী বা মানে স্মৃতি কি আপনার মনে পড়ে, যেটা এখনো আপনি মনে রেখেছেন, বা সেই স্মৃতিটা আপনার মানে এখনো সেই স্মৃতি আপনার মনে আসে? না, সেগুলো তো ছোটবেলার সবকিছু তো আর বলা যায় না। যেমন আমি যে গ্রামে বড় হয়েছিলাম পূর্ব পাকিস্তানে, সেই গ্রামটার নাম হচ্ছে সুরতনপুর। সেটা হচ্ছে সিলেট জেলা, তখন সুনামগঞ্জ সাব ডিভিশনে, থানা জগন্নাথপুর। তো আমার গ্রামের মধ্যে আমার জেঠামশাই ছিলেন মাস্টারমশাই স্কুলের একটা, সেই স্কুলে আমি পড়তাম। আমরা ক্লাস 4 পর্যন্ত ছিল। আমার বাবা ছিলেন, উনি ডাক্তারি করতেন। খুব কম লোকেই সেখানে পড়াশোনা, মূলত আমাদের যে জীবিকা সেটা ছিল প্রত্যেকের গ্রামের আর কি, সেটা হলো চাষাবাদ। তো এটাই ছিল। তো এখানে একটু বড় হয়ে গেলেই তো বাকিরা তো সব জমিতে চাষে চলে যেত, কিন্তু আমি যে গ্রামে পড়াশোনা করতাম সেখান থেকে ক্লাস 4 পর্যন্ত, ফলে বেশিরভাগ হয়তো 4 পর্যন্ত পড়তো, তারপরে আর স্কুল নাই। তখন আমাদের গ্রাম থেকে আরো 3.5 মাইল দূরে আরেকটা গ্রাম আছে, সেটাকে বলি পাটকুড়া। নামগুলো তো অদ্ভুত লাগবে আর কি। তো ওই পাটকুড়া যে জুনিয়র স্কুল আর কি, সেটার মধ্যে আমার আরেকজন জ্যাঠামশাই ওখানে মাস্টার মশাই ছিলেন। তো ওই যে ক্লাস 5-এ যখন উঠলাম, তখনই কিন্তু আমি ওই 3.5 মাইল জায়গা, কিন্তু আমাদের দুটো সিজন ছিল, একটা হলো বর্ষা আর একটা হচ্ছে ওই যেমন মানে একটা সময় একদম জলে ঢাকা থাকে আর কি, বাকি সময় বর্ষা। প্রায় 7 মাসের মতো জল থাকে। এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে গেলে নৌকা, বাজারে যেতে হলে নৌকা, স্কুলে যেতে হলে নৌকা। তো এই সময়টার মধ্যে ওই বর্ষার সময়ে নৌকা করে দেওয়া হতো আর কি, আর বাকি সময় থাকতাম ওইখানে। ওইগুলো তো মানে কারো বাড়িতে আছে ওখানকার যারা মোটামুটি সম্পদশীল, এগুলো অনেকে হয়তো ছেলে মেয়েরা এগুলো বুঝতে পারবে না, যে গ্রামের মধ্যে তখনকার সময়ে কিন্তু অনেকেই কিন্তু যারা ছাত্ররা পড়াশোনা করতো তাদেরকে এরকম দিত আর কি, মানে এরকম থাকতে দিত আর কি।
কারণ শিক্ষা তো তত বেশি ছিল না। তো আমি প্রথম যখন গেলাম বাড়ির বাইরে, যখন থাকা শুরু করলাম ওই যে পাটকুড়া এখানে কাছে তখন স্কুল, তো আমার বাবাকে ওখানে ছুটি ছিল শুক্রবার, বৃহস্পতিবারে হাফ স্কুল। তো কথা ছিল যে বৃহস্পতিবারে যাবে নৌকা গিয়ে আমাকে নিয়ে আসবে। তো নৌকার ঘাট থাকে, যেদিকে নৌকা লাগে ঘরের ঘাট মানে, কিন্তু ওই ঘাটের মধ্যে একটা বাঁশের একটা বাঁশ থাকতো খুঁটির উপরে, এটার উপরে আরো দুটো বাঁশ ফেলে এইগুলো করে জল থেকে, এই জলই চললো আর কি, এখানে স্নান টান করা। আর কোনো কোনো জায়গায় হচ্ছে ওইটা দিয়ে একটা বাঁশ দিয়ে ঘেরাও করে মেয়েরা যাতে স্নান টান করে। এটা টিউবওয়েল আমাদের বাড়িতে একটা ছিল, কিন্তু সরকারিভাবে যে কোনো কিছু হয় আমরা যেমন এখন সব মানুষই আমরা দেখতে পাই যে সরকারিভাবে জল দেওয়া হচ্ছে, ঘর দেওয়া হচ্ছে, পাতা দেওয়া হচ্ছে, ইলেকট্রিসিটি দেওয়া হচ্ছে, এগুলো আমরা দেখি না। আমরা মনে করি মানুষ মানে নিজেই নিজেরটা যা করবে। সরকারের ভূমিকা বা সরকার কি সেটা তো বোঝার কোনো উপায় নেই, যে যার মতোই এটা করতো। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে তখন পর্যন্ত, মানে নৌকা দূরে অন্ধকার হয়ে যাচ্ছে, তাকিয়ে রয়েছে ঘাটের মধ্যে বসে। বাড়ির বাইরে কোনোদিন যাইনি আমরা। গ্রামের মধ্যে পাড়ার মধ্যে আমরা জেঠুতো খুঁড়তুতো ভাই বোনের উঠানে খেলা করা সারাদিন এসব। আর যখন নৌকা দেখা যাচ্ছে না, আর কি কান্না, চোখের জল। এখনো ওই দৃশ্যটা আমি দেখতে পাই যে ঘাটের মধ্যে বসে যতক্ষণ না, সেগুলি মনে হয় এখনো। হ্যাঁ সেটা। তারপরে দেখলাম নৌকাটা আসলো আর কি, তারপরে গেলাম। সেই বন্ধ, ও তো আর ইলেকট্রিসিটি নাই, মাঝিরা যারা চালাতো আন্দাজের উপরে এখান থেকে ওই রকম যাবে। এটা টর্চও নাকি, চাঁদের আলো উঠলে খুব আরামসে দেখা যায়। হ্যাঁ, গ্রামটার ঘর বাড়ি দেখা যায় না, শুধু গাছ দেখা যায়। কাছাকাছি আসলে পরে আস্তে আস্তে ঘরটাতে দেখা গেল। ওই স্কুলে 5 পর্যন্ত আছে। এরপরে কি, এরপরে কোথায়? এরপরে 6 এ ভর্তি হলাম হবিগঞ্জ, জুনিয়র হাই স্কুল ছিল, সেখানে আমার মামার বাড়ি আর কি। তো ওইখানে গেলাম। মানে এই যে শুরু হলো ক্লাস 5 থেকে যে বাড়ির বাইরে যাওয়া শুরু হলো, তো এইখান থেকে 6 এ আমি হবিগঞ্জে পড়াশোনা করলাম। কিন্তু বাবা যেহেতু এই ব্যাপারে, তার মানে ছিল ওদের ভিতরে এটা তো ছিল যে ওকে আমরা পড়াবোই, আর আমি কাঁদবো কি থাকবো কি থাকবো না, এত সত্য কেউ তখন আমাদের কথা শুনতো না। এখন আমাদের আমরা ছেলে মেয়ের জন্য যেভাবে চিন্তা ভাবনা করি, ওইরকম তো ভাবনাটা না। বাবা বলেছে থাকতে হবে, থাকতে হবে, কাঁদলা যাই করো ত্রিপুরায় কোন ক্লাস থেকে আপনার পড়াশোনা? আমি ওইখানে ব্যাপার হচ্ছে আমি কি করে ইন্ডিয়াতে আসলাম। তারপরে 6 তো আমি ওইখানটায় পড়লাম। 1964 কিন্তু আবার সেই পূর্ব পাকিস্তানে বিরাট একটা রায়েট হয়, ঢাকাতে, সিলেটে, সব জায়গায় ভীষণ হয়। হিন্দুরা তো বরাবরই সবসময় বইয়ে সংকুচিত হয়ে থাকতো। তখনই আমার বাবা ঠিক করলেন যে অন্ততপক্ষে বংশের একজন না একজন বেঁচে থাকুক। ওই আমাকে 6 থেকে 7 উঠতে আমাকে, আমাদের যেহেতু ফটিকরায় বাড়ি ছিল, আমাকে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হয়। আপনাকে একা পাঠানো? একাই, আমি একাই আসি আর কি। তো ওই তখন আমাদের অনেকে আবার আসা শুরু হয়েছে। আমার কাকা ছিলেন প্রথম। আপনি এসে এখানে মানে কার সঙ্গে ছিলেন? আমার কাকা ছিলেন আরেকজনকে। আচ্ছা, এই ফটিকরায় আর কি, এটাকে লালডোর বলে, ওরকম আর কি পার্ট বাই। আর তাছাড়া বাবা যেহেতু বংশের মধ্যে, ওরা আমার বাবার কথা সবাই শুনতো। এটা একটা ফেজ বাই ফেজ হয়েছে। ঠিক আছে, কিছু লোক যাক, এখানে থাক, কারণ ওখানে সে কি করা হবে, এখানে হচ্ছে একটা খেয়ে বেঁচে থাকতে হবে। এই যে আমাদের যে মিনিস্টার যে সুধাংশু দাস কিন্তু আমার ভাতিজা কিন্তু। তো ওর যে বাবা যারা, তারা আমাদের সব খেলাধুলা কিন্তু আমরা একসাথে করতাম। আপন ভাইয়ের ছেলে নাকি? আমার যে জেঠতুতো ভাইয়ের ছেলে। তো এইভাবে আমরা মানে বিরাট টিম আর কি, ফুটবল খেলা, এরকম করা, এইগুলো করে থাকা, সাঁতার কাটা, নদীতে নামা। আর সাঁতার কাটা আমাদের ওই সুইমিং ক্লাবে গিয়ে শিখতে হতো না, সাঁতার আমাদের শিখতে হতো প্রত্যেক ছেলে মেয়েকে ছোটবেলা থেকে বেঁচে থাকার জন্য। কারণ বাড়ির চারপাশে যে অন্তত 6 থেকে 7 মাস জলই থাকতো, বন্যা বললে হবে না, এটাই আমাদের স্বাভাবিক, জলই থাকে এটা আর কি। তারপরে জল যখন নামবে, এই অগ্রহায়ণ মাসে, কার্তিক অগ্রহায়ণ মাসে জল নেমে যাবে, তখন আবার জমি বেশি উঠবে আর কি। তোদের জমি কিন্তু সব জল কাটা হয়ে গেছে অগ্রহায়ণ মাসে, বা এই ফসল কাটা হয়ে গেছে, তখন জমিটা চলে গেল একদম। মানে
এই মাথা থেকে সেই মাথা দেখাই যাবে না বাড়ি, মানে 3 মাইল 4 মাইল দূরে। তারপর আগরতলায় কবে আপনি, মানে আগরতলা মুখী? ওই তো বললাম 1968-এ আমি তো একটা বছরের মধ্যে 3টা স্কুল পাল্টাই। আচ্ছা। কারণ ফটিকরা স্কুলে যখন ছিলাম তখন ওখানে বায়োলজি ছিল না, তো ওইখানে বায়োলজি না বলে ডাক্তারি পড়া যাবে না, বায়োলজি পড়ার জন্য আমি ফটিকরা স্কুল। ছোটবেলা থেকেই আপনার উদ্দেশ্য ছিল যে আমি ডাক্তার হবো বা আপনাকে ডাক্তার বানানো হবে, সেরকম? এটা তো এইরকমই তো এটা। আর তাছাড়া আমার রেজাল্ট বরাবরই ভালো ছিল, ক্লাসের মধ্যে ফার্স্ট সেকেন্ড বা ফার্স্টেই বরাবরই হয়ে আসছে, তো সবাই জানতো যে খুব ভালো ছেলে, একে দিয়ে অনেক কিছু হবে। তো তখনকার সময় এটা ইন্ডিভিজুয়ালি কিছু করতে হলে এটা ওইরকমই চলছিল, রেজাল্টও সবসময় স্কুল থেকে ভালোই থাকতো। তো এইভাবে বললাম যে ঠিক আছে। আর বাবা যেহেতু প্রফেশন এটা বাড়িতে দেখেছি, প্র্যাকটিস করতে দেখেছি, মান সম্মান, অর্থ রোজগার, এটা স্বাধীনভাবে রোজগার করা, এই ব্যাপারটা তো ছিলই একটা, এটাই হয়তো আমাকে টেনে এনেছে। হ্যাঁ, আমার মনে মনে একটা ইঞ্জিনিয়ারিং পড়ার একজন মাস্টারমশাই ঢুকিয়েছিলেন, যে ইঞ্জিনিয়ারিং এর কথা বলেছিলেন ফটিকা স্কুলে যখন আমি পড়ি। আমাদের এনসিসির মাস্টারমশাই ছিলেন মাখনলাল দাস উনি। কিন্তু আমরা যখন ওই সময়টায় আমরা খালি শুনতাম যে ভারতবর্ষে 64,000 ইঞ্জিনিয়ার বেকার, ওই সময়টায় আর কি। তো আর ওইদিকে আর মানে যাওয়া হয়নি। আর এটা যে আমি একদম সাংঘাতিক চেষ্টা করে যে হয়ে গেছি, এরকম রেজাল্ট হয়ে গেছে, বাস চান্স পেয়ে গেছে তখন। তো ওইখান থেকে গেলাম কৈলাসর, কিন্তু কৈলাসর আর কে পড়তেলাম। তো কৈলাসর থেকে যে কৈলাসর যখন গেলাম তখন আমার কোনো পরীক্ষা লাগেনি, ওই হেডমাস্টার পরীক্ষা নেননি আর কি স্কুলটা, কারণ আমার ফটিকরায়ের রেজাল্টটাই ভালো ছিল। তারপরে ওইখান থেকে আবার এখন তখনও ওইখানকার টিচারদের ট্রেনিং হতো। ওই যে টিচার যিনি বায়োলজি পড়াতেন উনি আবার টিচার্স ট্রেনিং আগরতলায় চলে আসলেন, ওইটা খালি খালি হয়ে গেল। তো আমি একটা ভবঘুরের মধ্যে দিশাহীন একটা অবস্থার মধ্যে, সেই সময় 68-এ বিরাট বড় বন্যা হয়, এই আগরতলাও তখন মানে যে বাঁধটা ভেঙে যাবে এরকম একটা অবস্থা হয়েছিল। তো ওইখান থেকে শুরু করে আমার মা বাবা তখনও পূর্ব পাকিস্তানে, কি করবো একা সিদ্ধান্ত নিতে পারি না যে কি করব না করব। আর বাড়ির একটা টান আছে, একদম কৈলাসহর থেকে সার্টিফিকেট টিসি নিয়ে নিলাম আর কি, নিয়ে আগরতলা চলে আসলাম। আর এই সময়ই কিছুদিন আগে আমার মামা এজিতে চাকরি করতেন, শিলং এজিতে, উনি বদলে হয়ে আগরতলা আসলেন আর কি। তখন এখন আপনারা যেটা দেখছেন যে ট্রাফিক যে ভবন যেটা, ওখানে কিন্তু এজি অফিসটা ছিল, অ্যাকাউন্টেন্ট জেনারেল অফিস, আর হেডকোয়ার্টার তো শিলং আছে। তো এখানে এসে মামার বাড়িতে উঠলাম। এই হবিগঞ্জেও তখন মামার বাড়ি ছিল, এখানে এসে মামা, এখন তারা জেলখানার পিছন দিকে ওদের বাড়ি করেছিল। এইটা আবার আগস্ট মাস, কিন্তু তখন তো স্কুলে ভর্তি হওয়া মানে বিরাট ব্যাপার। কৈলাসরে যদি আমি মার্চ এপ্রিল মাসে গেছিলাম, তো 5-6 মাস পড়ার পর বন্যায় সব ভাসিয়ে নিয়ে গেল, তাড়াতাড়ি জায়গা নাই। তো এরকম করে আসলাম এখানে, এসে মামার বাড়িতে উঠলাম। আর মামাও পড়াশোনার ব্যাপারে ভীষণভাবে উৎসাহী আর কি ছিলেন আর কি। আর বাগনের যেহেতু ভালো ছাত্রটা ভবিষ্যৎ, এটা আমাদের বংশের মধ্যে একটা ছেলে উপর দিকে উঠছে, সবার একটা প্রত্যাশা। তো এরকম করে করে বিভিন্ন স্কুলে যাচ্ছেন, মহান্ত স্কুলে গিয়েছেন, তখন সেকেন্ড টার্ম হয়ে গেছে, অনেক 3টা পরীক্ষা হতো তো, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম তারপরে ফাইনালে। তো বুজ্জং স্কুলে গেল, মহান্ততে গেল, সবাই না গেল। তখন মানে ধরে নেওয়া হলো যে ঠিক আছে, প্রাচ্যভারতী স্কুল তো আছে, গান্ধী স্কুল তো তখনকার মানে প্রাচ্যভারতী স্কুল তো এরকম আর কি। তো এটা তো আছে। একদিন আর কি মামা আর এক বন্ধুকে নিয়ে গেলেন নেতা স্কুলে, নেতা স্কুলে হেডমাস্টার হিরেন নন্দী। হিরেন নন্দী হেডমাস্টার, সেটা আগস্টের, কারণ 15 আগস্ট আমি এইখানে পালন করি আর কি। তো তার হয়তো আগস্টের হয়তো 7-8 তারিখ এরকম। যখন গেলেন হেডমান দেখা করতে দুপুরবেলা, তখন 1টা থেকে 1:30 রুম ব্রেক ছিল না, অফিসে টিফিন আওয়ার্স। তো প্রথম মানে কথাই বলবেন এখন কি এসেছেন, এখন তো এটা আগস্ট মাস, আমাদের সেকেন্ড টার্ম পরীক্ষা হবে, ফার্স্ট। তো বললেন স্যার দেখেন না ছাত্রের এটা দেখেন, মার্কশিটটা দেখেন। তো দেখতে চাইনি, পরে দেখলেন না তো। আর আমার বাকি মাঝখানে আমি পরীক্ষা দেয়নি, ফটিকরায়ের মার্কশিটটাই আমার চলছে, কৈলাসরও লাগে, মানে ওটা দেখিয়েছি, এখানে ওরা পরীক্ষা নেয়নি মার্কসটা দেখে। তো এখানে দেখে ওনার খুব ভালো লেগেছে আর কি, ভালো। তো এটা নিয়ে তখন ওই টিচার্স রুমে, আমার মামা যেটা বলেছে, টিচার্স রুমে গেলেন। তো ওইখানে ছিলেন কেশব,
কেশব শাহ ছিলেন তখন ফটিকরাই স্কুলের মাস্টার, আর ছিলেন রাকেশ দে, আপনারা নাম শুনেছেন কিনা জানি না। তো রাকেশ দে আবার ঘটনাক্রমে, রাকেশ দে শ্বশুর বাড়ি হচ্ছে ফটিকরায়, আর ফটিকরায় স্কুলের হেডমাস্টার ছিলেন সতীশ দে। তো উনার দিকে একটা হলো যে উনি দেখলেন যে ফটিকরায় শ্বশুর মশাইয়ের স্কুলে এটা, আর কেশব শাহ তো বরাবরই এই বিষয়গুলো আপনাকে নেতাজি স্কুলে ভর্তি করার ক্ষেত্রে না, ওরা একটা বললাম না সবগুলো কোনটা কোন দিকে টেনে নিয়ে গেছে। তো একটা শ্বশুরের স্কুল থেকে এসেছে, তো এটাও হতে পারে ওর কাছে। তখন ওই দুজনকেরই মতামত নেয় হতো আর কি, খুব ভালো হয়েছে। তো ওরা বুঝালো আর কি যে নিতে পারেন স্যার, ছাত্রটা তো খুব ভালো আছে। তো বলে ঠিক আছে আসুক পরীক্ষা। আর ততদিনে আমি কৈলাসরে এত ভালো ফুটবল খেলি আর কি, তখন শ্যাম থাপা ছিল ফুটবল খেলোয়াড়, নাম শুনছো না? আমার ফুটবলের ট্রেনিং চলছে, ব্যাট বলি করে গোল করে ফেলেছিলাম, তো তার বুঝে সুঝে করিনি। তো ফুটবলের মধ্যে আমার খুব নাম, সেন্টার ফরওয়ার্ডে খেলতাম। তো আমার ট্রেনিং চলছে তখন এ ডিভিশনে আর কি এরকম। আমাকে যখন হেডমাস্টার বললেন পরীক্ষা দিতে, আমি বললাম স্যার, আমি ডাইরেক্টলি বললাম আমাকে এই দুদিন ধরে খালি ফুটবলই খেলানো হচ্ছে, আমি পড়াশোনার সময় পাই ভয়, নেতা স্কুলের তখনকার সময় নাম শুনলে তো একটু ভয়, কি প্রশ্ন করবে। তাই বলে আমি পরীক্ষা দিতে পারবো না, কেন না পরীক্ষা দিতে হবে, আমি বলে পরীক্ষা দিতে একদম মানে বাঁচার মতো অবস্থা আর কি। এটা কোনোদিন ফেল করিনি কোথাও, তো এটা তো আর একটা মহা মুশকিল। হেডমাস্টারের কি দয়া হলো, তো বললো যে ঠিক আছে। তখন বোধহয় আমার যা মনে আছে দপ্তরই ছিল, বললেন যে যাও তুমি পরের দিন 10 টাকা 4 আনা তখন মনে আছে, টাকাটা নিয়ে এসো। আর ওকে বললেন ঠিক আছে ভর্তি করে নাও এই ক্লাস সেকশন ইয়েতে। এটা তো আমার কম ছিল, কোএডুকেশন স্কুল ছিল। তো আমাদের যে এ সেকশনটা ছিল ছেলেদের সেকশন, বি সেকশনের ছেলে মেয়ে ছিল। তো বললো যে এ সেকশন ভর্তি হয়ে গেলাম স্কুলে। তারপরে আবার ওখান থেকেই দিলাম। এই শব্দতে কিন্তু মানে প্রায় 9-এর 10-এর কোর্স তো হয়ে গেছে, 11-এরও প্রায় 1/4 পড়া হয়ে গেছে। তারপর পরীক্ষা দিলাম, তারপর ফাইনাল হলো, রেজাল্ট ভালো হলো। তখন আমাদের সময় ছিল যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এটার উপর ভিত্তি করে পার্সেন্টেজ দিয়ে যারা হতো, তখন ওই আমাদের যেটা স্পন্সর সিট আসতো আর কি, কলকাতা থেকেই বেশিরভাগ সিট আসতো। তো এইটা সাবজেক্টে যারা উপরের দিকে নাম্বার থাকবে, একদম জয়েন্ট এন্ট্রান্স ছিল না। তো এরই মধ্যে আমি ঢুকে গেলাম, বেশি সিট ছিল না, তার মধ্যে আমি পেয়ে গেলাম, বাস ভর্তি হয়ে গেলাম ডাক্তারি। চিকিৎসক হলেন, তারপর মানে আপনার ওই বৈবাহিক জীবন কবে শুরু? আমি 82-তে 81-এর দিকে জয়েন করলাম। তো 82-তে আমি বিয়ে করি। 82-তে। তো ছাত্র জীবনে বা কলেজ জীবনে তো প্রেম আসে, সেটা মানুষের না, আমার এই চেনাশোনাই ছিল। আমি আমার পরিচিত যে মেয়েটাকে বিয়ে করেছি, সেটা প্রায় 6 বছর ধরে আমি মানে চিনতাম, তো কলেজে পড়তো। মানে ভালোবাসার সম্পর্ক থেকে? হ্যাঁ ছিল। এটা এই ও শান্তিনিকেতন বিশ্বভারতীতে পড়াশোনা করতো, বেড়া থেকে একবার আলাপগুলো দেখা, তখন থেকেই চেনাশোনার সম্পর্ক। এখানে 82-তে বিয়ে করি 6 বছর ধরে। রাজনৈতিক জীবন কিংবা আপনার ছাত্র জীবন কিংবা যে পড়াশোনার মানে ডাক্তারি পড়তে যাওয়া, এই যে জার্নি আপনার, এই টোটাল এই জার্নিতে এমন কোনো ঘটনা কি আপনার, নির্দিষ্ট কোনো ঘটনা যেটা আপনার মনে পড়লে মনে কষ্ট হয়, যেটা কোনো কিছু হারানোর ব্যথা থাকতে পারে, বা স্ট্রাগল যেটা আপনি করেছেন, আপনারও নিশ্চয়ই একটা স্ট্রাগল লাইফ ছিল, এমন কোনো ঘটনা যেটা এখনো আপনার মনে পড়ে, মানে যেটা ভোলার নয়? না, এটা আমার জীবনে মানে অনেকগুলো মিরাকল ঘটেছে। আমার জীবনে কোনো রিগ্রেট নেই, আমি কোনো রিগ্রেট মনে করি না। কারণ যেটা আই এম মানে গড বিলিভার, আমি দেখেছি। এবং আমি যদি আমার জীবনটা স্টাডি করি, তো আমি সবসময় ফিল করি মানে কেউ না কেউ আমাকে পিছন থেকে পুশ করে সামনের দিকে নিয়ে যাচ্ছে, এটা আমার একটা অনুভূতি হয়। যেমন আমি যখন ক্লাস 11-এর পরীক্ষা দিলাম, দিয়ে আবার আমি চলে গেলাম, তখন আমার বাবা পূর্ব পাকিস্তানে থাকে। তো রেজাল্ট কবে হবে, আমরা কিন্তু তো আপরাইট ছিলাম না। আমি জানি না বাকিরা ছিল কিনা, কিন্তু আমরা যখন স্কুলে টুলে আমরা যখন পড়তাম, এখনকার ছেলেদের মতো এত এই দেখা সেদিকে আমরা জানতাম না। আমাদের মনে হচ্ছে ও কেউ না কেউ ভাবছি হয়তো আছে, ঠিক আছে হায়ার সেকেন্ডারি পাস করলে একটা চাকরি পেয়ে যাবো, আগে এরকম ভাবছি। 11 ক্লাস পাস করার পরে
তো আমরা ওই তখন যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এখানে আমি নাম লিখিয়েছিলাম। হ্যাঁ, তখন মানে তারপরে আবার এমবিবি কলেজে ইয়ে করেছিলাম, সেখানে আমার নামটা কেমিস্ট্রিতে অনার্সে উঠেছিল। তো আমি পূর্ব অফিসে চলেছি। তো রেজাল্টটা আউট হওয়ার আগে তখন হঠাৎ করে মানে কি অস্থিরতা ফিল করছি আর কি, যে না চলে যাই, এখন কি হচ্ছে না হচ্ছে। ওমা এসে দেখি যে মানে মানে 2 দিন বাকি আছে ডাক্তারিতে ফর্ম ফিল আপ করার, আমাদের সিটিজেনশিপ নাই, কিচ্ছু নেই, জানিও না কি কি লাগে টাকা আর কি। তো আমাকে বাবা তো নিয়ে আসতেন, তখন তো এরকম পাসপোর্ট বা ভিসা দিয়ে এরকম আসতো না। আমরা মানে ওই চা বাগান দিয়ে কুলিরা পার্টনার করে দিত, আমরা কৈলাসের দিকে রাত্রে বেলায়, তখন মনে আছে 20 টাকা নিত চা বাগানের মধ্যে, এই লোক দেখলে লুকিয়ে পড়ে এইসব করে করে বড় এইসব করে মানে কষ্টের মধ্যে দিয়ে আর কি। কোন সময় ধরা পড়ি ঠিক নাই, এরকম রাতের বেলা আসতে হতো, ঘুমিয়ে পড়তাম, ডাক্তার হঠাৎ করে চল এখন সময় 10টা 11টা, ওই চাতলা চাবার শনিচড়া চাবার কৈলাসের দিকে আর কি, যেদিন ফটিক হয়। তো এসে তখন তো খোঁজ দিলেন যে কি লাগে, তখন ডক্টর রমন ছিলেন আমাদের হেলথের ডাইরেক্টর আর কি, এখন আইজিএম হসপিটাল এখানে অফিস ছিল, উনি বসতেন। তো এখন কি করে হবে, সিটিজেনশিপ লাগবে। তখন খুব সম্ভবত সুকুমার সেনগুপ্ত চিফ মিনিস্টার, তখন একটা ওই আবার যে যেটা সিটিজেনশিপ সার্টিফিকেট দেয় যেটা, এটা নিয়ে একটা কনফ্রন্টেশন চলছে, স্টেট থেকে দেবে কিনা সেন্টার থেকে দেবে কিভাবে, এরকম করতে করতে তখন উমেশ সাইগল বলে একজন ছিলেন আইএস অফিসার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আসলাম। আসার পরে কে আমার ভাই কে কথা বলবে, এগুলো বলার তো ছিলেন, সেটা আমার মতে আমার বাবারও লাগবে এটা। তো আমার মনে হচ্ছে আমার ওই সময়কার 1 নম্বর 2 নম্বর সিরিয়ালে আর কি, ওখান থেকে উনি উনি দিয়ে দিলেন সিটিজেনশিপ সার্টিফিকেট, দরখাস্ত জমা দিলাম। এগুলো মিরাকল না এইসব, সেই সময় তো মানুষকে সেভাবে সহযোগিতার একটা মনোবৃত্তি, একটা ডিএম এর সাথে ঢুকে যখন মুড়িয়ে তো তখন এইগুলো যে করতে হবে। তো এরকম আবার আরেকটা এরপরে লাগে আবার এই পার্মানেন্ট রেসিডেন্ট। আমি যে আমাদের যে গ্রাম কৃষ্ণনগর তারাপুর, এখানে প্রধান কে বা কি অত তো আমাদের দরকার লাগে না স্টুডেন্ট অবস্থায়, আমি এখানে থাকি, আর এখানে কি গ্রামে কি আছে, পড়াশোনা নেই তো থাকতাম তখন। তো এটা ফর্ম পরের দিন আর কি, এইখান থেকে সার্টিফিকেট একসাথে জমা দিতে হবে গেতে আরে। তো আমি তখন আমাদের ওই ইয়ে থেকে লরি চলতো আর কি, টিআরটিসি তখন ছিল, কিন্তু আমরা বেশিরভাগ লরিতে যাতায়াত করি, লরির যে সামনে সিটগুলো এটাতে। তো আমি মোটর স্ট্যান্ডের এখানে গেছি, তো আমি দেখলাম হ্যাঁ ফটিকরায়ের বাজারে উনি থাকতেন, বদরুলকে চিনতাম আর কি, উমেশ পাল আমার মনে আছে, নাই উনি এখানে। তখন আমি বললাম প্রধানের নামটা আমি ভুলে গেছি আর কি, ফটিকরায়, এরকম আমার তো একটা সার্টিফিকেট লাগে, তো কিভাবে এটা পাওয়া যাইতে পারে, আমিও চিনি না এত সব কথা বাবা। উনি বললেন ঠিক আছে তুমি কালকে আমার সাথে অমুক জায়গায় দেখা করো। তখন আমাদের এখান থেকে রাধিকা গুপ্ত আমাদের ফটিকরায় থেকে একবার এমএলএ হয়েছিলেন, পরের দিন সকালে উনি আমাকে নিয়ে গেলেন রাধিকা গুপ্তের কাছে, বললেন যে এই ছেলেটাকে একটা এই পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট দিতে লাগবে। কিছু জিজ্ঞেস করলেন না, উনিও দিয়ে দিলেন। তো এগুলো কি বলবেন, আমি গাড়িতে উঠবো লরিতে উঠবো, এই সময় বদরুলের নাম নেন, আমাকে যেতেও লাগলো না, উনি বললেন, উনি নিয়ে চলে আসলাম, সার্টিফিকেট দিয়ে দিল, সিলেক্টেড হয়ে গেলাম। এগুলো মিরাকল নাই, এটা কিভাবে আবার ওই রকম আবার আমি ওইখান থেকে লরিতে ইয়ে করবো, মানে আসবো, আমরা লরিতে 6 টাকা 4 আনা ছিল, 6 টাকা 8 টাকা নিত তখন। তো লরিতে উঠবো, তো কেঁদে লেগেছে কৈলাস কুমারঘাটে, তখন খাওয়া দাওয়া করে ভাবছে লরিতে এসে উঠবো, কথা বলে গেছে আগে, এখানে 5-6 জন উঠতে হবে। লরির সামনের সিটটা কখনো যাতায়াত করেছেন কিনা জানি না, খুব মজার সিট, বিরাট বড় জায়গা থেকে আমরা উঠেই প্রেফার করতাম বাসের থেকে। এসে দেখি লরিটা ছেড়ে দিয়েছে, প্যাসেঞ্জার পেয়েছে, খুব দুঃখ, কথা বললো দিয়ে কথা দিয়ে নিল না। ওমা আরেকটা গাড়িতে আসলাম, এসে দেখি 18 পরে বা এখানে লরিটা উল্টে গেছে, লোকও মারা গেছে, তাহলে আমি থাকলে মরতে পারতাম, তো আমি তো মরলাম না, আমি বেঁচে গেলাম। তো এগুলো আমি এক এক সময় ভাবি আর কি, যে আমার একটা ডেস্টিনি আমাকে বিভিন্ন দিকে নিয়ে গেছে আর কি। আর পলিটিক্সে যদি বলতে হয়, আমি তখন ত্রিপুরা মেডিকেল কলেজে আছি, কিছুটা তো পরিচয় হয়েছে, আপনি যেমন বললেন আমার বিপার্টি লেখাপড়া বা ডাক্তারি সবকিছু মিলে একটা পরিচয় তৈরি হয়ে গেছে। তখন আমাদের যে বর্তমান প্রেসিডেন্ট যে রাজীব ভট্টাচার্য উনি ছিলেন, আর এখন আমাদের যে পার্টির সেক্রেটারি রতন ঘোষ।
তো ওদের সাথে কি করে করে এটা মানে পরিচিতি গড়ে ওঠে। আর ছিল আমাদের মৌলিক এই যে কাউন্সিলর এই দিকটায় বাধারঘাট না, তো মৌচাক ক্লাবের এখানে তার বাড়ি ল্যাবরেটরি দিয়েছিল মৌলিক। তো এদের সাথে ওই বুধে পার্টি টার্টি করার ক্ষেত্রে যেহেতু জয়েন করলাম একটা সম্পর্ক, ওরাই আমাকে উদ্বুদ্ধ করলো। এমনকি দুবার আমার নামটা, যে রাজীব ভট্টাচার্য এখনকার প্রেসিডেন্ট, এমনকি প্রতিমা ভৌমিক একবার আমার নামটা ইয়ের জন্য কিন্তু প্রপোজড হয়েছিল, যেখানে মৌসুমী দাঁড়িয়েছিল বাই ইলেকশনে, প্রতাপগড়ে আমার নামটা। তখন আমাদের দাশগুপ্তদা বললেন, মানে সবাই আমার ফেভারে ছিল, তখন উনি আমাকে আর মৌসুমীকে ডাকলেন, দেখে বললেন যে সবাই তো আপনার নাম বলেছে, আমি দেখছি যে আমরা জিততে পারবো না, আর আপনাদের মতো লোক যারা প্রফেশনাল, আপনি যদি হারেন তাহলে আপনি রাজনীতিও করবেন না আমার মনে হয়, আমার মনে হয় বাই ইলেকশনে না দাঁড়ানো মানে ভালো। তখন মৌসুমী বললো দাঁড়াবে, বললেন দেখেন আমি একমাত্র, আমি যদি বাকি সবাই আপনার নাম বলে দিয়েছে, আমি যদি বলি তার ফাইনাল হবে, ও দাঁড়াবে বলছে। আমি বললাম ঠিক আছে দিয়ে দেন। তেমনি আবার ওই বর্জলাতেও কিন্তু আমার নাম আবার এসেছিল, তখন আমার কাছ থেকে কাগজপত্র উপনির্বাচনের সময় হয়েছিল। তো আমি কোনো সময় একটা সাংঘাতিক আঁকড়ে ধরিনি যে না আমি যাবো, আমাকে দেবো। তেমনি 18 সালে যখন আমি সিলেক্টেড হলাম, তখনও কিন্তু আমি কাউকে বলিনি যে আমি নির্বাচনে দাঁড়াবো। পার্টি আমাকে নির্বাচিত করেছে, পার্টি আমার নাম দিয়েছে, সেখানে এসেছিল। তো এই যেটা এগুলো তো একটা মানে ইনিশিয়েশন প্রায় হয়েই যাচ্ছে না, দুবার এটা বাই ইলেকশনে নাম এসেছি। এমনকি ওইটা যখন এএমসির তখনকার সময় বলতে 13-14 বা এরকম যে নির্বাচন হয়েছিল, তখনও আমার নামটাকে আমাকে প্রজেক্ট করে যে ওই রকম হওয়া যায়, তখন আমাদের কি আছে মানে সেটাও এসেছিল যে এই প্রিন্সিপাল তখন কাউন্সিলর থাকলে আরো যদি পরবর্তী সময় নেওয়া। এত ছিল না, আমার তো একটা নিজের ভিতরে একটা দুটানা ছিল, একদিকে প্রফেশন, একটা কলেজের চাকরি, মেডিকেল কলেজে পড়াই, এই লাইফটা কিরকম, কতটুকু কষ্ট, এই ব্যাপারে তো কোনো নাই, বাকিটা হার্ডেলস কি আছে অত আইডিয়া নেই। কিভাবে দুইটাকে একসাথে করার থেকে আছে না, এখানটা কিভাবে অ্যাডজাস্ট করবো না করবো, তো কোনো অভিজ্ঞতা তো নাই না। আগে একটা অ্যাসোসিয়েশন করা, একটা ডাক্তারের সংগঠন করা, কিছু সংগঠন, একটা গ্রুপ অফ পিপল, সিমিলার গ্রুপ অফ পিপলের সাথে করা, আর এটাতে পলিটিক্স হলো ডিসিমিলার গ্রুপ অফ পিপল, সম্পূর্ণ আলাদা এসপিরেশনের লোক, প্রত্যেকেরই আলাদা আলাদা এসপিরেশন আছে, প্রত্যেকটি মানুষ সম্পূর্ণ শিক্ষা জনপ্রতিনিধি না হওয়া গেল, নিজেদের মধ্যে যেটা কনফ্লিক্ট তৈরি হবে, এটা কিভাবে হবে, তো আমার কোনো অভিজ্ঞতা ছিল না। তো আলটিমেটলি তো নমিনেশন হলো। আর এই যে 2018 সালের যে নির্বাচন, এটাকে আমি আমার মানে ক্রেডিটের ধারে কাছে আনি, এটা আমি বিশ্বাসই করি না যে আমার কিছু মনে হচ্ছে আমি একটা পুতুলের মতো, আমাকে যেখানে নিয়ে গেছে ওইখানে বক্তৃতা দিতে হবে, ওইখানে হ্যাঁ ভাষণটা আমি ভালো দিতে পারতাম, অনেক ব্যাপারে দেখেছি, লোকে বলেছে, যেখানে বলেছে সেখানে গেছি। এটা পুরো পার্টির যে তখনকার যে একটা ফ্লো আছে, তখন যেটা পরিবর্তন চাইছিল, হ্যাঁ এন্টি এস্টাবলিশমেন্ট, যেমন বেশিরভাগ লোকে বলতো আমি বাম বিরোধী, তো এটা আমি বলবো যে বাম বিরোধীর একদম পুরো বহিঃপ্রকাশ। সেখানে আমার ততদিনে ডাক্তার হিসেবে সারা ত্রিপুরায় একটা পরিচিতি তৈরি হয়েছে। আর আপনি হিসাব যদি করেন যে দীর্ঘদিন ডাক্তারদের মধ্যে কেউ ডাইরেক্ট পলিটিক্সে বা ত্রিপুরা থেকে কিন্তু কেউ দাঁড়িয়েছে, কেউ কিন্তু জিততে পারেনি, দীর্ঘ প্রায় 40-45 বছরে দেখবেন যে কেউ নাই। তো সেটা একটা ফ্যাক্টর, এসে গেলাম, মানুষই জিতিয়ে দিল, মানুষের ভোট দিল, আমি একটা পুতুলের মতো মানে মনে হচ্ছে ওই পদ্মফুল যেমন বলছে এটা নিয়ে। 23-এর বিধানসভা নিয়ে আপনার কি অভিজ্ঞতা? প্রথম 18 সালে পরিবর্তন মানুষ চেয়েছিল, হ্যাঁ 23-এর বিধানসভায় আমি সত্যিকারের প্রথমবার আমি বুঝতে পারি নির্বাচন আর কি। 18 সালে যেটা হয়েছিল সেটা তো বললাম, যেটা 23-এ গিয়েই প্রথম বুঝলাম যে এতদিনে ইলেকশন বা বুঝতে শুরু করলাম। কিন্তু যেহেতু আমার এখানটার মধ্যে অনেক দিন ধরে বিভিন্ন ভাবে এই এলাকাটা নিয়ে লেখালেখি হয়েছে, পত্রিকায় লেখালেখি হয়েছে, কে ক্যান্ডিডেট হবে, কে পাবে, কে পাবে না, আলোচনা সমালোচনা ভীষণ ভাবে যেটা হচ্ছিল আর কি। তো সেগুলো তো চলছে, তো এগুলো হচ্ছে প্লাস একটা কনফ্লিক্ট, তো এগুলো চলছে।
আমি 5 বছর কাজ করেছি। যদি কাজের নিরিখে যদি হয়, আমার একটা বিশ্বাস ছিল যে কাজ বর্জলাতে হয়েছে, আপনারা নিজেরাও দেখেছেন আগে যেটা হয়। তো অন্য ডেভেলপমেন্ট, চাকরি বা যেগুলো বিভিন্ন ধরনের এয়ারপোর্টে চাকরি দেওয়া, মানুষকে সাহায্য করা, এটা আমি ম্যাক্সিমাম আমার দ্বারা, এবং লোকে এটা স্বীকার করে। আপনি দেখেন না লঙ্কাপুরাটা সব জায়গায় গিয়ে দেখেন কত রাস্তা হয়েছে, তো করেছি। কিন্তু বাকি যেটা যেটা হয়েছে আর কি, আমি বলবো যে টোটাল প্রসেসটাকে, যে একটা ডাক্তারি পড়া আমার যেমন একটা ফার্স্ট ইয়ার থেকে শুরু করে পুরো যেটা পরীক্ষা দেওয়া, ফাইনাল পাস করা, তারপর ইন্টার্নশিপ করার পরে চাকরি করা, তারপর আমি ডিপ্লোমা করেছি, ডিজিও করেছি, তারপর এমডি করেছি, হাউস স্টাফশিপ করেছি। মানে একটা ট্রেন্ড সোলজার যেরকম, সেইভাবে। পলিটিক্যালি আমার সেই রকম কোনো কিছু ছিল না। সুতরাং ব্যক্তিগত অভিজ্ঞতাকে মূলধন যাকে বলে আর কি, ট্রেনিংটা, তো ওটা তো কোনো কিছু ছিল না। তো সেই দিক দিয়ে আমি বলতে পারি যে এই যেটা আমাদের এপিজে আব্দুল কালামের একটা কথা আছে, ফেইলটার, উনি যেটা বলেছেন, যেটা আমার খুব ভালো লেগেছে, যে ফার্স্ট অ্যাটেম্পট ইন, এটা হচ্ছে লার্নিং, ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, FAIL, ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। তো আমি বলবো যে এই যেটা হচ্ছে পলিটিক্যাল লার্নিং আমার শুরু হয়েছে, কাজ করা। আমরা একটা ব্যুরোক্রেসি দেখে এসেছি, আমি স্মার্ট সিটির চেয়ারম্যান, অনেকগুলো ব্যাপারে আমি আছি, যে রেশনিং যেটা আছে, বাতাটা, অনেক আমাকে চেয়ারম্যান করা হয়েছিল। আপনারা কেউ 7-8টা ছিলাম অ্যাসেম্বলিতে, এসসি যে ওয়েলফেয়ার যে এটা আছে, সেটা সারা ত্রিপুরার যত এসসি হোস্টেলগুলো আছে, সব হোস্টেল আমি ঘুরেছি, 2বার ঘুরেছি আমার সময়। যেগুলো হোস্টেলে, মেয়েদের হোস্টেল, ছেলেদের হোস্টেল, লিভিং কন্ডিশন, বেড়া নাই, খাট নাই, বিছানা নাই, এগুলো মানে কি চেহারা একটা করে রেখেছিল তখন আর কি। এটা মানুষ থাকার মতো উপযুক্ত ছিল না। সেখানে ডাইরেক্টরের সাথে কথা বলে প্রত্যেকটা, সেই বিলুনিয়া থেকে সাবরুম, ধর্মনগর, কৈলাসহর, পেচারতল, যে জায়গায় আছে, প্রতিটি জায়গায় মানে ডেভেলপমেন্ট হোস্টেল করা, ছাত্রদের যে স্টাইপেন্ড পাওয়া, সেটা আমরা আরো 10 টাকা বাড়িয়েছিলাম। অর্থাৎ ডেভেলপমেন্ট সম্পর্কে যুক্ত ছিলাম আমি, ফলে ব্যুরোক্রেসি বা অ্যাডমিনিস্ট্রেশনটা আমি বুঝতাম। তো কাজ করেছি, একদম পুরো মানে চেহারা পাল্টে গেছে এগুলো। আরো অনেকগুলো ব্যাপারে আমি ছিলাম। আপনার এই যে নিজ বিধানসভা কেন্দ্র বর্জলায়, যেগুলো এই নির্বাচনে বহু আগে থেকে বিভিন্ন, আপনিও বলছিলেন, সেখানে এই মুহূর্তে কি অবস্থা রয়েছে? আপনি সেইগুলো কি ওভারকাম করতে পেরেছেন, বা যে সমালোচনা? আমাকে একটা জিনিস দেখবেন, যে প্রতিদিনই কিন্তু আমি কোনো না কোনো প্রোগ্রামের মধ্যে আছি। আমি প্রতিদিনই আমার বিভিন্ন জায়গায় আমি প্রোগ্রামগুলো করি। আমি একটা জিনিসে বিশ্বাস করি। কোন জিনিস আমি বিশ্বাস করি? যে 2018 সালে, আগে 2016 সালে হয়েছিল বাই ইলেকশন। সেখানে সৃষ্টমোহন দাস ভোট পেয়েছিলেন 12,600 মতো। 2018 সালে বাম বিরোধী সবগুলো যেটা হচ্ছে, সেখানে আমাদের ভোট ছিল 22,600 মতো। হ্যাঁ, 22,600 মতো। 10,000 ভোট পেয়েছে সেখানে কিন্তু সিপিএম, কংগ্রেস আলাদা, কংগ্রেস ফোর্সটাই কিন্তু তখন বিজেপি 2013 সালে আমরা 1.5% ভোট পেয়েছি। তাহলে 13 সালে 1.5 থেকে 2018 সালে 44% ভোট হয়ে গেল। তো ভোটগুলো কোথা থেকে আসলো? তাহলে কিছু সংখ্যক সিপিএম এর যারা বিক্ষুব্ধ এবং যারা সিপিএম এর রাজনীতিতে বীতশ্রদ্ধ হয়েছিল, সেই লোকগুলো এবং কংগ্রেসের লোকগুলো সবাই মিলে এই ভোটটা দিয়েছে, থেকে জিতলেন। উনি তখন বর্জলা বিধানসভায় ভোট পেয়েছিলেন 19,200 ভোট পেয়েছিলেন। আর আমি এবার যেটা আমি হারলাম, এবং এত সব মানে বিভিন্ন রকম অসুবিধা, বাকিগুলো আপনারা পত্রপত্রিকায় দেখেছেন সবকিছু। সেখানে আমি পেয়েছি কিন্তু 19,700 ভোট। তার মানে এটা সিরিয়ালি কিন্তু আমাদের ভোটটা বেড়েছে কিন্তু, এবং 19,700 ভোট কিন্তু আমাদের স্থায়ী ভোট। এবং সব থেকে বড় কথা আমার জানা নাই, আমাদের যে সর্বভারতীয় প্রেসিডেন্ট জেপি নাড্ডা, উনি কিন্তু লঙ্কামোড়ায় দাঁড়িয়ে যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা যেখানে আমরা এটা বসিয়েছি, ওয়াটার ট্রিটমেন্ট না,
একটা ডিপ টিউবওয়েল বসে, যেখানে বাংলাদেশের যে ভিতরে আমাদের জায়গা চাষবাস, ওখানে উনি মানুষের যখন ডিমান্ড করেছিল, উনি তখন দাঁড়িয়ে বলেছিলেন, আপনারা ডক্টর সাহেবকে তো আপনারা ক্যান্ডিডেট চান, তাহলে ঠিক আছে ডক্টর সাহেবকে। এই ফার্স্ট ওপেনলি জনসভায় উনি বলে গেছিলেন, তো সেটা পেয়েছি। তো এগুলো তো আমার ক্ষেত্রে অনেক, হ্যাঁ আমরা হেরেছি। এটার কারণ হলো আরেকটা ফ্যাক্টর এসেছে, দেখেন বড়জলা এবং সাবরু এই দুটো বিধানসভায় কিন্তু সিপিএম কংগ্রেস এক হয়ে 1-1 ক্যান্ডিডেট দিয়েছিল। তৃণমূল কংগ্রেস যখন 2016 বা 18তে বোধ হয়, ওরা কিন্তু 6,500 ভোট পেয়েছিল, কিন্তু প্রকাশ দাস বোধহয় দাঁড়িয়েছিলেন। তাহলে এবার কোথায় দাঁড়ালো সেটা? কংগ্রেসের ভোট তো গেছেই তাদের এখানে, কারণ এখানে এস এম দাস কংগ্রেসে যোগ দিয়ে উনি দাঁড়িয়েছিলেন, উনি কাজকর্ম শুরু করেছেন। পরবর্তী সময় সিপিএম এর একজনকে তারা দিয়ে দেয় সিট, কংগ্রেস সিপিএম এক হয়ে। তাহলে এতগুলো প্রতিকূল শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে আমি বলবো 100 করে আমি 19,700 মানে আমার পার্টি পেয়েছে আর কি। তো ঠিক আছে, কিন্তু এইখান থেকে আমি বলবো যে আমার রাজনীতির ক্লাস মানে শুরু আর কি। বক্সনগর বাই ইলেকশনে আমাকে দিয়েছেন আমার পার্টি এখানে কাজ করে। তো সেখানে আমি যে বক্তব্য রাখতাম আর কি, যে আমি হেরে গিয়ে কি শিখেছি, ঘন্টার পর ঘন্টা মানুষ এগুলো বলতো। যদি কাউকে শিখতে হয়, যেমন আমি বললাম তো প্রথমবার যখন জিতলাম আমি কিছু বুঝতেই পারিনি, লোকে জিতাবে বলে জিতিয়ে দিয়েছে, পরের বার ফাইট করতে হয়েছে। এবং সেখানে আরো অনেক রকম ফ্যাক্টর, কোনো জয়ই আপনার ব্যক্তিগত জয় নয়, অল আর মানে কালেকটিভ উইন, সবকিছু। কত মোদিজির মতো লোক, জেপি নাড্ডার মতো লোক, ইয়ের মতো অমিত শাহের মতো লোক, আমাদের রাজ্যের সব, একটা ক্যান্ডিডেটকে জিতিয়ে নিয়ে আসতে যতজন কর্মী মানে কাজ করে, সে বুথ প্রেসিডেন্ট বললেন, শক্তি কেন্দ্র বলেন, ইন্ডিভিজুয়াল ভোটার, মানে বিজেপির যে স্ট্রাকচার আর কি, এত মানুষ আর কি কাজ করে, কিসের একটা ক্যান্ডিডেট বিজেপি চাইলে যে কোনো কাউকে জিতিয়ে নিয়ে আসতে পারে, এবং হয়েছে। আপনারা দেখেন এই মোদিজির জন্য আজকে আমাদের দেখেন যেগুলো রাজস্থান বলেন, তারপরে যে 3টা স্টেটে আমরা যে জিতলাম, ছত্তিশগড় আর মধ্যপ্রদেশ, কিন্তু কিভাবে বলে বলে জিতার মতো। তো এইরকম লিডার যে দলের আছে আর কি, এরা হচ্ছে সম্পূর্ণ আলাদা আর কি। আপনি ওই হাওয়ায় নিজেকে ভাসিয়ে দিতে পারেন না। আপনি দেখেন এই যে 370 দ্বারা এই যে কালকে সুপ্রিম কোর্টের রায় আসলো, 75 বছর ধরে কেউ তো এটা ভাবতেই পারেনি যেটা উঠানো যায়, 35-এ উঠানো যায়। উঠানো হলো এত সুন্দরভাবে কালকে সুপ্রিম কোর্ট বলো, যেটা একটা টেম্পোরারি ব্যাপার ছিল, এটা কিন্তু স্থায়ী ছিল না। তখনকার সময়ে কংগ্রেস যে সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন, উনি প্রায় 17 বছর প্রধানমন্ত্রী ছিলেন, উঠিয়ে দিতে পারতেন। এটা টেম্পোরারি, এটার কাশ্মীরকে জম্মু কাশ্মীর ভারতের সাথে যোগ করা টেম্পোরারি একটা সলিউশন ছিল। গণপরিষদ তো তখনই ভেঙে দেওয়া হয়েছিল, সেটা নিয়ে আর কোনো কথা বলো না। কিন্তু কত বড় এই তখন এটা নিয়ে যখন প্রস্তাব আসলো, তখন ফারুক আবদুল্লাহ, তারপরে মুফতি মোহাম্মদ, ওরা বলছিল রক্তে গঙ্গা বয়ে যাবে, কিছুই হলো না। লোকসভায় রাজ্যসভায় বলেছেন অমিত শাহ, এরপরে কিরকম পাথর আমাদের কাছে আপনি বলছেন যে নরেন্দ্র মোদীর মতো যেখানে নেতৃত্বরা রয়েছে সেখানে ব্যক্তি ইমেজ বা সেগুলো কাজ করে না, সেখানে কালেকটিভলি ব্যক্তি একদম কাজ করে না তা নয়, নিশ্চয়ই দিলে একটা ক্যান্ডিডেট সিলেকশন করতে ভারতীয় জনতা পার্টি এত সময় নেই কেন? এটা মুখ্যমন্ত্রী নির্বাচন করতে কেন এত করতে, কি কত রকম যেটা উপরের কমিটি আছে সবাই মিলে ভীষণ বিচার। ব্যক্তিকে দেখা হয় কোথায়, যে তুমি আমার প্রিয়, তোমাকে নিতে হবে, এইরকম ব্যাপার না। তুমি অনেক বড় লিডার, তোমাকে নেবে, এটা বড় কথা। কে তোমার পার্টির জন্য, দেশের জন্য নিবেদিত প্রাণ, সেইটাই বড় করা হয়। মোদী যদি সবসময় বলে ঘর থেকে বেরিয়ে গেছে, তারপর থেকে দেশের জন্য। তো এই যে ভাবটা, যারা গভীরে পার্টি তার না ডুববে, তাদের কাছে মনে হবে অনেক কিছু মানে গিমিক মনে হবে। কিন্তু যে পার্টিতে অমিত শাহ, জেপি নাড্ডা, নরেন্দ্র মোদীর মতো লোক থাকে, সেখানে আপনি ইচ্ছা মতো আপনার পাল্টা তুলে দিতে পারেন, ও হাওয়ায় এমনি আপনি চলে যাবেন। হ্যাঁ ঠিক, এরপরেও আমরা কিছু সিট এবার হারিয়েছি, সরকার আমরা করেছি সেখানে। হ্যাঁ নিশ্চয়ই আমাদের, আমি মনে করব যে আমার ব্যক্তিগতভাবে কোথাও মানে দুর্বলতা ছিল, নলেজের ঘাটতি ছিল, বা কালেকটিভলি আমি তো প্রথমে বলেছি এগুলো উইন কালেকটিভ এফর্ট,
আর সবথেকে ভালো যেটা বললাম যে এপিজে আব্দুল কালাম। আর একটা জিনিস যেটা হচ্ছে, যেহেতু আমি একটা প্রফেশনাল ফিল্ড থেকে এসেছি, আমার প্রফেশনাল ফিল্ডে যেভাবে আমি পড়াশোনা করেছি, একটা বড় হয়েছি, সেখানে মিথ্যা বলার বা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার মতো কোনো মানসিকতা আমার মধ্যে নাই। ওইসব জায়গায় কিছু কিছু জায়গায় আমার পক্ষে অ্যাডজাস্ট করার কিছু টাইমের ব্যাপারে যেন আমি ভীষণ পাচ্ছি। যেমন মনে করেন যদি 11টায় সে মিটিং, আমি 11টায় হাজির হই, খুব অসুবিধা দেখা গেল এটা হয়ে গেছে 11টার মিটিং 12টায় বা 1টায় শুরু হবে, মানে এইরকম একটা রাজনীতিতে এটা কমনলি, তো সেটা আমার কাছে খুব অত্যন্ত বিরক্তিকর লাগে। তবে আমাদের যে এখন বর্তমান মুখ্যমন্ত্রী, যেহেতু আমরা কলেজে আমরা পড়াতাম, মেডিকেল কলেজে পড়াতাম, ক্লাসের মধ্যে মানে 8টার ক্লাসে 8:30 থেকে হাজির হলাম, 8টার ক্লাসে বড় জোর হয় আগে যেতে হবে না, 8টা বাজার উইদিন 5 মিনিটস আপ, তো এইগুলোতে একটা চরিত্র তৈরি হয়ে যায় টাইমলি চলে। তো অনেকগুলো ব্যাপার আছে যেগুলো একটা রাজনৈতিক চরিত্র আর একটা প্রফেশনাল চরিত্র, এটা দুটো সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, রাজনৈতিক চরিত্রের মধ্যে অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট করার ব্যাপার আছে, অনেক ব্যাপারে কম্প্রোমাইজ করার ব্যাপার আছে, সেগুলোর জন্য এখন অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। আমরা আজকের এই এপিসোডে দ্য নক টক শোর না বলা কথা অনুষ্ঠানে এতক্ষণ আমরা কথা বললাম ডক্টর দিলীপ দাসের সঙ্গে, এবং ওনার রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবনেরও অনেক না জানা কথা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম। এই ধরনেরই আরো বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন সেক্টর থেকে যারা সাকসেসফুল মানুষ বিভিন্ন ক্ষেত্রে, সেই ধরনের ব্যক্তিদেরকে নিয়ে আমরা এই টক শোতে আরো আমরা আপনাদের সামনে নিয়ে আসবো, এবং অবশ্যই রিপোর্টেড টিভি ত্রিপুরার নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখবেন। ধন্যবাদ।